সুপ্রিয় চাকরি প্রত্যাশী জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি সংখ্যার ধারণা নিয়ে আলোচনা করব। আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা করব। আমি এই বোর্ডে লিখে রেখেছি, অনেক সময় পরীক্ষা আসে কোনটা মূলদ সংখ্যা বা কোনটা অমূলদ সংখ্যা বা কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা, এগুলো নিয়ে অনেক সময় পরীক্ষা আসে। তো আজকের আমার আলোচনার বিষয় সংখ্যার ধারণা নিয়ে। আমি বোর্ডে লিখে রেখেছি যে বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সবগুলো মিলেই কিন্তু বাস্তব সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যার কথা ভিন্ন। স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো স্বাভাবিক সংখ্যা শূন্য বাদে। ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য বাদে, যে পূর্ণ সংখ্যার ভিতরে তো শূন্যও থাকে, কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য বাদে 1 2 3 4 5 6 7 8 এগুলো যা আছে এগুলো সব স্বাভাবিক সংখ্যা, কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু এখানে কিন্তু ঋণাত্মক হবে না। তো আজকে আমি এই বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মূলদ সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাটা কি সেটা আমি পরে আসি, আগে মূলদ সংখ্যা কি সেটা আমি আসি। মূলদ সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আমরা জানি যে ধনাত্মক এবং ঋণাত্মক এবং শূন্য এগুলো নিয়ে আমাদের পূর্ণ সংখ্যা। ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য এগুলো নিয়ে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা। যেমন 1 এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার -1 এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আবার শূন্য নিজে নিজেও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যাকে যে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা সম্পর্কে আমরা ধারণা পেলাম যে পূর্ণ সংখ্যা হলো আমাদের ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক, অর্থাৎ 1 -1 শূন্য, অর্থাৎ এখানে 2 -2 বা শূন্য যেটাই আসুক এগুলো হলো আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা ধনাত্মক হতে পারে, শূন্য হতে পারে এবং ঋণাত্মক হতে পারে। তাই ধনাত্মক যত ধনাত্মক সংখ্যা আছে সব পূর্ণ সংখ্যা, এবং শূন্য পূর্ণ সংখ্যা, এবং ঋণাত্মক যত সংখ্যা আছে সবই আমাদের পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ হলো, ভগ্নাংশটাকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশটা পরে আসি, আমি পূর্ণ সংখ্যার বাকি অংশটা নিয়ে আলোচনা করি। যে পূর্ণ সংখ্যাটা হলো ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক। ধনাত্মক হলো সমস্ত ধনাত্মক মানগুলো, আর ঋণাত্মক হলো সমস্ত ঋণাত্মক মানগুলো, আর শূন্য তিনি নিজেই একটা পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক সংখ্যাটাকে আবার তিন ভাগে ভাগ করছে। একটা হলো মৌলিক সংখ্যা, আর একটা যৌগিক সংখ্যা, আর একটা হলো এক। এক কিন্তু নিজেই ধনাত্মক সংখ্যা, এক মৌলিক সংখ্যাও না, এক যৌগিক সংখ্যাও না। এক মৌলিক সংখ্যাও না, এক যৌগিক সংখ্যাও না। এক কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু সে ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু সে মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। কারণ মৌলিক সংখ্যা হলো এক থেকে বড় ওই সকল সংখ্যা যেগুলোর সাধারণ গুণনীয়ক এক এবং ওই সংখ্যা। যেমন 2, 2 এর গুণনীয়ক হলো 1 এবং 2। আবার মনে করেন 3, 3 এর গুণনীয়ক হলো 1 এবং 3। 5, 5 এর গুণনীয়ক হলো 1 এবং 5। কিন্তু যদি আমরা 6 ধরি, 6 এর গুণনীয়ক হলো 1 2 3 6। গুণনীয়ক বলতে এই 6 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু আমি যদি মৌলিক সংখ্যাগুলোকে যদি গুণনীয়ক বের করি, যে 1 এবং ওই সংখ্যা, যেমন এই 2 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, যেমন 3 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা 3, 5 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা। আবার যদি 11 ধরি, আমি 11 এর গুণনীয়ক 1 এবং 11ই, এছাড়া আর কোনো গুণনীয়ক নেই। কাজেই এগুলো হলো মৌলিক সংখ্যা, কিন্তু এই মৌলিক সংখ্যাটা হতে হবে 1 থেকে বড়। মৌলিক সংখ্যাটা 1 থেকে বড়। তাহলে আমরা দেখলাম কি এক পূর্ণ সংখ্যা, কিন্তু এক মৌলিক সংখ্যাও না, আর এক যৌগিক সংখ্যাও না। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যেমন মনে করেন 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক আছে, সুতরাং এগুলো হলো যৌগিক সংখ্যা। আর এক হলো আমাদের মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, এক পূর্ণ সংখ্যা। আবার শূন্যও কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু সে ধনাত্মকও না, ঋণাত্মকও না। এটুকু আমাদের খেয়াল করতে হবে। শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্য ধনাত্মকও না, ঋণাত্মকও না। এক কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা, কিন্তু এক মৌলিক সংখ্যাও না, এক যৌগিক সংখ্যাও না। মৌলিক সংখ্যা কোনগুলো সেটা তো জানলাম, যেগুলোর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা নেই, কিন্তু সে সংখ্যাটা 1 থেকে বড় হতে হবে। আর যৌগিক সংখ্যা হলো যেই সংখ্যার
আর গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়াও আর ওই আরো সংখ্যা আছে, সেগুলো হলো যৌগিক সংখ্যা। আর গুণনীয়ক হলো যে কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সেগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে আমরা মূলদ সংখ্যার পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার ভিতরে ধনাত্মক, শূন্য, ঋণাত্মক এবং এই ধনাত্মক সংখ্যাটার মৌলিক, এক এবং যৌগিক সংখ্যাটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমি আসি এই মূলদ সংখ্যার ভিতরে ভগ্নাংশ। ভগ্নাংশ হলো এখানে দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ বলতে বোঝায় যেমন 3/5, অর্থাৎ এই 5/3, এইটা হলো আমাদের লব। আমাদের অঙ্কের লব থাকে উপরে আর হর থাকে নিচে, এটা হলো লব, এটা হলো হর। এগুলো সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ দশমিক থাকে। সাধারণ ভগ্নাংশটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন সাধারণ ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ, অপরিকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলো যেই ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ হলো যেই ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটা প্রকৃত ভগ্নাংশ। অপরিকৃত ভগ্নাংশ হলো যেই ভগ্নাংশের লব বড় হর ছোট, সেটা অপরিকৃত ভগ্নাংশ। আবার এই অপরিকৃত ভগ্নাংশকে যখন আমি আবার ভাগ করি, তখন কিন্তু সেটা মিশ্র ভগ্নাংশ হয়। যেমন আমি 3কে যদি 5 দিয়ে ভাগ করি, 3×3 তাহলে কত 2, এক সমস্ত 3-এর 2, অর্থাৎ আমার যেটা হর নিচে সেটা কিন্তু নিচেই থাকবে, এক সমস্ত 3-এর 2। এইটি হলো মিশ্র ভগ্নাংশ। তা মিশ্র ভগ্নাংশ থেকে অপরিকৃত ভগ্নাংশে আসা যায় এবং অপরিকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়া যায়। সেজন্য এখানে এই অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি। তো তাহলে আমাদের সাধারণ ভগ্নাংশটা হলো প্রকৃত ভগ্নাংশ, অপরিকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এরপর আসে আমি দশমিক ভগ্নাংশে। এই দশমিক ভগ্নাংশ সসীম, অসীম আবৃত এবং অসীম অনাবৃত। আবৃত আর অনাবৃত কি, যদি একই আবৃত হলো মনে করেন 7-4, 5.74, আবার 7-4, আবার 7-4, আবার 7-4, এরকম যদি আসে ভাগ করতে করতে, তখন আমরা এখানে পৌনঃপুনিক দিয়ে দিই যে এটা হলো পৌনঃপুনিক, অর্থাৎ এই জিনিসটা বারবার বারবার আসে। আর সসীম বলতে বোঝায়, দশমিক সসীম বলতে বোঝায় এটাকে আর বারবার আসবে না। যেমন আমি 5 দিয়ে যদি 6কে ভাগ করি, যেমন 5×5 থাকে কত 1, দশমিক আমি 0, 5×2=10, এটা কিন্তু আর আমাদের ওই বারবার আসে না, এখানে কিন্তু শেষ হয়ে গেছে। তাই এটা হলো সসীম। আর অসীম বলতে আমাদের এই একই সংখ্যা বারবার আসবে, অর্থাৎ ভাগ করলে মিলবে না, বারবার আসবে, এটা হলো অসীম আবৃত। আর অসীম অনাবৃত বলতে বোঝায় আমার এরকম ভাবে আসে যে আমি আবৃত করতে পারতেছি না। মনে করেন 5.7, তারপর 3, 2, 1, আবার মনে করেন যে 3, 4, 2, এরকম বারবার আসবে, এটাকে আবৃত করা যাচ্ছে না, অর্থাৎ পৌনঃপুনিকে রূপান্তর করা যাচ্ছে না, এটা হলো অসীম অনাবৃত। তাহলে আমরা এই দশমিক ভগ্নাংশটাকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে, যে সসীম, অসীম আবৃত এবং অসীম অনাবৃত, এইটা আমরা বুঝতে পেরেছি। তারপরে আমাদের এই যে বাস্তব সংখ্যাটার যে আরেকটা ভাগ ছিল অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যাটা আবার অসীম অনাবৃত। অমূলদ সংখ্যাটা আবার অসীম অনাবৃত হতে পারে। অমূলদ সংখ্যাটার অসীম অনাবৃত, অর্থাৎ যেটাকে আবৃত করা যাচ্ছে না। যেমন অমূলদ সংখ্যাটা কি আসলে, তাহলে পরীক্ষা হলে কিন্তু ম্যাক্সিমাম সময় আসে নিচের কোনটি অমূলদ সংখ্যা। যেমন √2 এরকম বলা থাকলো, √2 সংখ্যাটি কি মূলদ না অমূলদ? তাহলে মূলদ না অমূলদ এটা বোঝার কারণ হলো যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না। যে সংখ্যাটাকে দুইটা ভাগফলে যে সংখ্যাকে দুইটি সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ যেটাকে ভগ্নাংশ আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না। এখানে পি গ্রেটার দ্যান কিউ, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না। যে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, সেটা হলো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাগুলো আমাদের কি কি আছে, কি কি অমূলদ সংখ্যা, এগুলো যদি একটু আমরা জানি, তাহলে কিন্তু পরীক্ষা হলে এইটাই আসে নিচের কোনটি অমূলদ সংখ্যা বা নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হলো যে এগুলো সবই আমাদের মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলো যে আমাদের এটা অসীম অনাবৃত, সেটা কি কি?
আসলে দেখি আমরা যে অশ্বীয় অনাবৃত্তি হলো যে পাইয়ের মান √2, √3, √4 এগুলোকে পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, যেখানে পি গ্রেটার দ্যান কিউ। এখানে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, যেমন √2 এর মান, √3 মান, √4 এর মান, পাই এর মান। আবার এই ই এর মান লক করার সময় যে ই এর মান আসে, ই এর মান হলো যে 2.71828 71828 এরকম হলো যে ই এর মান। ই এর মানও এটা আমাদের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ যে সমস্ত সংখ্যার মান ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ পি গ্রেটার দ্যান কিউ কিন্তু এখানে হতে হবে, এবং পি বাই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না সেগুলো অমূলদ সংখ্যা। যেমন পাই এর মান, √2, √3, √4 অর্থাৎ রুটে যা আছে সব এগুলো হলো অমূলদ সংখ্যা। তাহলে আমাদের সংখ্যা সম্পর্কে মোটামুটি ধারণা হলো যে আমাদের বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলো যেমন পাই, √2, √3 এগুলো অমূলদ সংখ্যা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, সংখ্যার ধারণা সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করলাম, এগুলো থেকে ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে। আমরা যদি সংখ্যা ধারণাগুলো না জানি তাহলে পরবর্তীতে কোনটা কোন সংখ্যা সেটা পারবো না। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার।